আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে আমাদের হিকমা অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্তের লেখা কপোতাক্ষ নদ। এই কবিতাটি আজকে আমরা ইনশাল্লাহ পড়বো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা আপনাদের পরীক্ষার জন্য। তো আসলে আমরা শুরু করি। প্রথমে একটু কবির জীবনটা আপনি দেখেন। হ্যাঁ, মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে তিনি 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাই গ্রামে জন্মগ্রহণ করেন। এই লাইনটা কিন্তু একদম মাস্ট বি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যদি অর্ধ থেকে এমসিকিউ দেয় তাহলে এটা দিবে ইনশাল্লাহ। হ্যাঁ, এটা আপনারা একটু মুখস্থ করে নেবেন সুন্দর করে। স্কুল জীবনের শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে তিনি ভর্তি হন। এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মে। 1842 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্ম দীক্ষিত হন, মানে তিনি খ্রিস্ট ধর্ম তিনি গ্রহণ করেন। হ্যাঁ, তখন তার নামের প্রথমে যোগ হয় মাইকেল। তার নামের আগে ছিল মধুসূদন, এরপর হচ্ছে আগে ছিল মধুসূদন দত্ত, এরপর তার নামের সাথে মাইকেল যুক্ত হয়। হ্যাঁ, এটা পাশ্চাত্য জীবনযাপনের প্রতি প্রবল আগ্রহ এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তার তীব্র আবেগ তাকে ইংরেজি ভাষায় সাহিত্য রচনা উদ্বুদ্ধ করে। পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতা তার এই ভুল ভেঙেছিল। হ্যাঁ, বাংলা ভাষায় কাব্য রচনার মধ্য দিয়ে তার কবি প্রতিভার যথার্থ স্ফূর্তি ঘটে। তার অমর কীর্তি হলো মেঘনাদ বধ কাব্য। এটা যদি না আসে আমি আর কি বলবো, কিছু বলার নাই, এটা আসবে। হ্যাঁ, যে মাইকেল মধুসূদন দত্ত এর অমর কীর্তি কাব্যগ্রন্থের নাম কি ওই সময় আপনাকে বলতে হবে মেঘনাদ বধ কাব্য। এটা এসকিউ বলেন, এমসিকিউ বলেন, এমসিকিউর ক বলেন, আপনার সংক্ষিপ্ত প্রশ্ন বলেন, এই প্রশ্নটা থাকেই। হ্যাঁ, এই প্রশ্নটা থাকেই যে মেঘনাদ বধ কার লেখা, বলতে হবে মাইকেল মধুসূদন দত্তের লেখা। মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি, নিচের কোনটি? হ্যাঁ, মেঘনাদ বধ কাব্য দিয়ে দিবেন আপনি। তার অন্যান্য গ্রন্থ হচ্ছে আপনার তিলোত্তমা সম্ভব, তারপর হচ্ছে কাব্য। হ্যাঁ, এবার হচ্ছে বীরঙ্গনা, বীরঙ্গনা কাব্য। এরপর হচ্ছে ব্রজাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতা বলি। তার নাটক হচ্ছে আপনার কৃষ্ণকুমারী। হ্যাঁ, তারপর হচ্ছে শর্মিষ্ঠা, পদ্মাবতী এবং প্রহসন। তার প্রহসনগুলো হচ্ছে একেই কি বলে সভ্যতা, বলবে নিচের কোনটি তার তার প্রহসন। একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়েরও, এই প্রশ্নটা আসে, তার প্রহসনটা আসে যে একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়েরও। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা, যেগুলো আপনাকে বলছি এখন। হ্যাঁ, বাংলা কাব্যে অমিত্র স্বাক্ষর ছন্দ ও সনেট প্রবর্তন করে তিনি যোগ করেন নতুন মাত্রা। এরপর তার মৃত্যুটা দেখেন 1873 খ্রিস্টাব্দে 19শে জুন কবি পরলোক গমন করেন, মানে মারা যান। এবার আসেন আমাদের মূল কবিতার মধ্যে। কবিতাটা খুবই সুন্দর একটি কবিতা। সতত হেন তুমি পর মোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে। সতত মানে সর্বদা, সতত যে মতিলোক নিশার স্বপনে, শোনে মায়া মন্ত্র ধ্বনি তব কল কলে। জুড়াই একান আমি ভ্রান্তির ছলনে, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে। কিন্তু এই স্নেহের তৃষ্ণা মেটে কার জলে, দুগ্ধ শ্রুতরূপী তুমি জন্মভূমি স্তনে। আর কি হে হবে দেখা যতদিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে। বাড়িরূপ কর তুমি এ মিনতি গাবে, বঙ্গজনের কানে শখে সখারিতে। নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে নাম তার তব বঙ্গের, হ্যাঁ লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। আচ্ছা, এই হলো আমাদের কবিতাটা। এখন কবিতায় এই লাইনগুলো আর কী বোঝানো হয়েছে দেখেন। সতত হেন তুমি পরম মোর মনে, অর্থাৎ মানে কবি সেই সুদূর ফ্রান্সে বসেও তার সেই সাগরদাড়ি গ্রাম, হ্যাঁ, কপোতাক্ষ নদের কথা সে ভুলতে পারে না। এই জন্য বলতেছে যে সতত সর্বদা, এটা অর্থ হচ্ছে সর্বদা সতত মানে সর্বদা হেন তুমি পরম মোর মনে, সতত তোমার কথা ভাবি, আমি একা একা তোমার কথা ভাবি। এগুলো বলতেছে যে, তারপর বলতেছে যে জুড়াই এই কেন আমি ভ্রান্তির ছলনে, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, মানে বলছে আমি অনেক দেশে আমি অনেক নদ নদী দেখছি, কিন্তু তারপরে আমার যে একটা তৃষ্ণা, হ্যাঁ, সেটা মিটে নয়। মানে এই কপোতাক্ষ নদ ছাড়া তার এই তৃষ্ণাটা আর মিটে নাই, মানে সে, হ্যাঁ, পরিপূর্ণ হতে পারে নাই। যে আপনি অন্য দেশে গিয়ে অন্য নদ নদী দেখলেন বা বিভিন্ন আকর্ষণীয় জায়গাগুলো দেখলেন, আপনার মন কাড়বে, তাই না? আকর্ষণ তৈরি করবে, আপনার ভালো লাগবে, কিন্তু এগুলো তার মনকে কী করতে পারে নাই, তৃপ্ত করতে পারে নাই।
কপোতাক্ষ নদ ছাড়া। এটা বলতেছে যে আর কি কোনোদিন দেখা হবে। হ্যাঁ, পরের লাইনে কবি বলতেছে যে আর কি, এই যে এখানে বলতেছে যে এই যে আর কি কখনো দেখা হবে, হ্যাঁ যতদিন যাবে আর কি তোমার সাথে কখনো দেখা হইব কিনা, এরকম একটা আক্ষেপ কবি এখানে কী করেছে, প্রকাশ করেছে। দেখেন এখানে সতত মানে সর্বদা, বিরলে মানে একান্তে, নিরিবিলিতে, নিশা মানে রাত্রি, ভ্রান্তি মানে ভুল। হ্যাঁ, বাড়ি রূপ কর, অর্থাৎ প্রজা যেমন রাজাকে কর দেয়, রাজাকে কর বা রাজস্ব দেয়, তেমনই কপোতাক্ষ নদ সাগরকে কী দেয়, জলরূপ কর দেয়। মানে এই যে আপনার নদগুলো, নদের পানিগুলো কি সাগরের মধ্যে যায় না, তাই একটা কর দেওয়ার মতন, এটাই বলতেছে। এরপর চতুর্দশপদী কবিতা মানে কি? চতুর্দশ ইংরেজিতে সনেট, চতুর্দশপদী কবিতা ইংরেজিতে সনেট, বাংলাতে বলা হয় চতুর্দশপদী। তাহলে চতুর্দশপদী কবিতার ইংরেজি কি? সনেট। 14 চরণ বিশিষ্ট কবিতাকে বলা হয় আপনার কি? চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতার প্রথম 8 চরণে স্তবকের অষ্টক, চতুর্দশপদী কবিতার প্রথম 8 চরণের স্তবককে অষ্টক বলে, এবং পরবর্তী 6 চরণের স্তবককে ষষ্ঠক বলে। এটুকু আপনি অবশ্যই মনে রাখবেন যে প্রথম 8 চরণকে বলা হয় অষ্টক, পরের 6 চরণকে বলা হয় ষষ্ঠক। হ্যাঁ, ঠিক আছে, এইটুকু মনে রাখবেন। এই যে অষ্টকে কী থাকে? ভাবের প্রবর্তনা, এবং ষষ্ঠকে থাকে ভাবের পরিণতি। দেখেন প্রথমে সে এইখানে আপনি লক্ষ্য, আমি একটু বুঝাই দিই আপনাকে, একটু খেয়াল করেন। এই যে এখানে হচ্ছে 8 লাইন, এখানে হচ্ছে আপনার 6 লাইন, 2 4 6 লাইন। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে ভাবের প্রবর্তনা, আর এটা হচ্ছে ভাবের পরিণতি। প্রথম সে বলতেছে যে তোমার কথা আমার অনেক মনে পড়ে, এই যে ভাবের যে প্রবর্তনা তার অনেক মনে পড়ে। হ্যাঁ, তারপরে এই নদ ছাড়া তার তৃষ্ণা মেটে না। হ্যাঁ, এটা বলতেছে। এরপর বলতেছে আর কি হে হবে দেখা যতদিন যাবে। এই যে ভাবের এখন আলাপ পরিণতিটা, তার মনে যে ভাবটা ছিল, ভাবের পরিণতিটা কি? আর কি কোনোদিন দেখা হবে। এই যে মনের মধ্যে, হ্যাঁ, কপোতাক্ষ নদকে পাওয়ার যে একটা আশা আকাঙ্ক্ষা, এটা কিন্তু পরে গিয়ে প্রকাশ পাইছে, ঠিক না? এটি বলতেছে যে অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা, এবং ষষ্ঠকে মানে শেষে যে 6 লাইন দেখলাম আমরা, ভাবের পরিণতি থাকে। হ্যাঁ, চতুর্দশপদী কবিতায় কয়েক প্রকার অন্তমিল প্রচলিত আছে। যেমন প্রথম 8 হচ্ছে 8 চরণে, যেমন ক খ খ ক, অথবা ক খ খ ক, আর শেষ 6 চরণ হচ্ছে আপনার ঘ উ চ, ঘ উ চ। মানে ওই যে প্রথম একটা লাইন একরকম থাকবে, এরপর দ্বিতীয় লাইনটা, এই যে ক খ ক মানে কি? প্রথম এক লাইন, এরপর দ্বিতীয় যে 2 লাইন, অর্থাৎ 2 আর 3 নম্বর লাইনটা মিল থাকবে। আবার কয়ের সাথে আপনার 4 নম্বর লাইনের সাথে আপনার 1 নম্বর লাইনের সাথে 4 নম্বর লাইনটা মিল থাকবে। 1 নম্বর লাইনের সাথে আপনার 4 নম্বর লাইনের মিল থাকবে। হ্যাঁ, এটা বলতেছে যে এই যে এই 1 নম্বর লাইনের সাথে আপনার 4 নম্বর লাইনের মিল, আর এই দুটো হচ্ছে এক রকমের। অথবা এইটা আর এইটা মিল থাকবে, 1 আর 2 নম্বর লাইনটা, 1 আর 3 নম্বরে, যে 1 আর 3 নম্বর লাইন মিল থাকবে, অথবা 3 আর 4 নম্বর লাইনটা কী থাকবে? মিল থাকবে। এটা একটা সূত্র। মানে অনেকে দেখবে আপনি কবিতা লেখে, ধরেন প্রথম লাইনের শব্দের শেষের শব্দটা দ্বিতীয় শব্দের শেষে কিন্তু মিলা যায়, ঠিক না? আবার তৃতীয় বাক্যের শেষ শব্দটা চতুর্থ বাক্যের শেষ শব্দের সাথে কিন্তু মিলে। এটাই একটা সূত্র আর কি। মানে কবিতা অনেক সময় মিলাইতে গিয়ে এটা তো কবি এভাবে মিলাইলে কবিতা কী হয়? সুন্দর হয়। বলছে অথবা এই যে ক খ খ গ, অথবা ক খ খ গ, এবং শেষ 6 চরণ হচ্ছে আপনার কি ঘ উ চ চ। এটা বলতেছে কপোতাক্ষ নদ একটি চতুর্দশপদী কবিতা। এটুকু একটু মনে রাখার চেষ্টা করবেন আপনারা। অনেক সময় দেয় এমসিকিউ, এগুলো সবসময় দেয় না, অনেক সময় আপনারা দেয়। হ্যাঁ, কপোতাক্ষ নদ একটি চতুর্দশপদী কবিতা, 14 চরণ বিশিষ্ট। আপনি এখানে দেখবেন, এখানে মিল বিন্যাস, দেখেন মিল বিন্যাসটা কীরকমের, এটা খেয়াল করেন। ক খ ক খ, আবার ক খ খ ক, আবার গ ঘ ঘ গ ঘ। তার মানে প্রথম 8টা এবং পরের 6টা, এই হলো 14 লাইন। বুঝতে পারছেন? এটা এখানে বলা হয়েছে। যেমন দেখেন আপনি শেষটা কি বলছে আমাদেরকে, যে গ ঘ গ ঘ গ ঘ। হ্যাঁ, এরকমভাবে আমাদেরকে এখানে বোঝানো হয়। এই লাইনের সাথে দেখেন, এই লাইনটা আমি যদি ক ধরি, তাহলে এটা হচ্ছে আমাদের গ। আবার এটাকে যদি আমি গ ধরি, এটা হচ্ছে আমাদের ঘ। এটা যদি আমি গ ধরি, এটা হচ্ছে আবার ঘ। একটা পরে পরে একটা গিয়ে মিলতেছে, একটা পরে পরে গিয়ে মিলতেছে। এই যে এই শব্দগুলো দেখেন, যে যাবে, পরে গাবে, পরে ভাবে, এখানে দিতে, হ্যাঁ, রীতে, গীতে, এই যে লাস্ট, এগুলো মিল পাইছেন। আশা করি আপনার কিছুটা বুঝতে পারছেন। ওকে, এবার দেখেন পাঠ পরিচিতিটা, মূল পাঠ পরিচিতা। কপোতাক্ষ নদ কবিতাটি কবির চতুর্দশপদী কবিতাবলী থেকে সংগৃহীত। এটা মনে রাখবেন, কপোতাক্ষ নদ কবি থেকে নেওয়া হয়েছে চতুর্দশপদী কবিতাবলী থেকে। এই কপোতাক্ষ নদটাকে কী করা হয়েছে? হ্যাঁ, নেওয়া হয়েছে। এই কবিতায় কবির স্মৃতিকাতরতা আবরণে তার অতুজ্জ্বলের
অতুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। এটা একটা স্মৃতিচারণমূলক কবিতা। এই বলবে কপোতাক্ষ নদ কী ধরনের কবিতা, বলবেন স্মৃতিচারণমূলক কবিতা। ওই যে স্মৃতির কথা মানুষের মনে পড়ে না, যারা যারা প্রবাস আছে, আর এই দেশে থাকতে কত কিছু করতাম, ঠিক না? হ্যাঁ, কিন্তু বিদেশে তো এগুলো আর করা যায় না। এই যে একটা স্মৃতিচারণ তার প্রকাশ পায়। হ্যাঁ, কবি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। এটাই হচ্ছে কবিতার মূল ভাগ। এটা দিয়ে আপনি সৃজনশীল লিখবেন গ আর ঘ, একদম হুবহু। হ্যাঁ, শৈশবে মধুসূদন দত্ত এই নদীর তীরে প্রাকৃতিক পরিবেশে তিনি বড় হয়েছেন। যখন তিনি ফ্রান্সে বসবাস করেন তখন জন্মভূমি শৈশব কৈশোরের বেদনা বিদুর স্মৃতি তার মনে পড়ে। যখন তিনি ফ্রান্সে বসবাস করতেছে তখন তার এই কপোতাক্ষ নদীও তার মনে পড়ে, আর এই নদীতে একসময় কত লাভ হয়েছি, নদীর মধ্যে কত খেলছি, নদীর পাশে কত বালু নিয়ে খেলাধুলা করছি, তার মনে পড়তেছে আর কি। হ্যাঁ, দূরে বসেও তিনি যেন কপোতাক্ষ নদের কলকল ধ্বনি তিনি শুনতে পান। হ্যাঁ, কত দেশে কত নদ নদী তিনি দেখেছেন, কিন্তু জন্মভূমির এই নদ যেন মায়ের স্নেহ ডোরে তাকে বেঁধেছে। কিছুতেই তিনি তাকে বলতে পারেন না। কবির মনে সন্দেহ জাগে, আর কি তিনি এই নদের দেখা পাবেন? কপোতাক্ষ নদের কাছে তার সবিনয় মিনতি বন্ধুভাবে তাকে তিনি স্নেহ ডোরে যেমন স্মরণ করেন, কপোতাক্ষ নদও যেন তাকে একই প্রেমভাবে স্মরণ করেন। অর্থাৎ এই যে তিনি যেমন দূরে বসে কপোতাক্ষ নদের কথা ভাবতেছে, তিনি কপোতাক্ষ নদের কাছে মিনতি করেন, কপোতাক্ষ নদও যেন তাকে কী করে, স্মরণ করে, তার কথা মনে করে, এটা বলতেছে। তাহলে কপোতাক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীদের নিকট তিনি ব্যক্ত করেছেন। হ্যাঁ, কপোতাক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর নিকট তিনি কী করেছেন, ব্যক্ত করেছেন। এই কবিতাটি লেখার সময় তিনি ফ্রান্সে ছিলেন। সে ফ্রান্সে বসে তিনি এই কপোতাক্ষ নদ কবিতাটি লেখেন। তাহলে এই কপোতাক্ষ নদ হচ্ছে একটা স্মৃতিকাতরতামূলক একটা কবিতা এটা, ঠিক আছে। কবি সুদূর ফ্রান্সে বসে কপোতাক্ষ নদের কথা তার মনে পড়ে। হ্যাঁ, এই নদের পাশে তিনি প্রাকৃতিক পরিবেশে তিনি বড় হয়েছিলেন, এই নদের মধ্যে তার অনেক স্মৃতি রয়েছে। হ্যাঁ, কবি বলেন যে আর কি তিনি কখন এই নদের দেখা পাবেন কিনা, এই যে একটা আক্ষেপ তার মনে প্রকাশ পেয়েছে। তাহলে এটা একটা স্মৃতিচারণমূলক একটি কবিতা। হ্যাঁ, এটা আপনি মূল ভাবটা কয়েকবার পড়েন, যেভাবে পড়ালাম ক্লাসটা আপনি বারবার দেখেন, তাহলে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং যে লাইনগুলো আপনাকে দেখালাম ওই লাইনগুলো আপনি অবশ্যই কী করবেন, নোট করে নেবেন। তাহলে অবশ্যই আমাদের হিকমা অনলাইন মাদ্রাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা সকল বিষয় আপনাদেরকে ভিডিও থাকি, বন্ধুদের মধ্যে শেয়ার করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।